আচ্ছা, সবাইকে স্বাগত অনলাইন ক্লাসে। আজকে তোমাদের দ্বাদশ শ্রেণীর প্রথম ক্লাস। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফিনান্স, ব্যাংকিং ও বীমা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়। তো আজকে থেকে তোমাদের দ্বিতীয় বর্ষের ক্লাস শুরু হচ্ছে। এই ক্লাসের পরে তোমাদের প্রি টেস্ট, টেস্ট, পরীক্ষা হবে এবং সামনে তারপরে তোমাদের যেটা হবে সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট ফাইনাল দিবা, তারপরে হচ্ছে এইচএসসি অ্যাডমিশন। তার মানে এই সময়গুলোকে তোমাদের খুব কাজে লাগাইতে হবে। কাজে লাগানোর পাশাপাশি কাজে তো লাগাবাই, আর এখন একটু সতর্কভাবে তোমাদের ক্যারিয়ার বিল্ড আপের জন্য যে কাজগুলো করবা সেটা হচ্ছে একটু পড়ালেখার মধ্যে থাকতে হবে। আর নিজেকে একটু মানে উচ্চ আকাঙ্ক্ষী হওয়া উচিত। আমি যেটা মনে করি যে তুমি এটা চাচ্ছ, যখন তুমি এটা কোনো একটা বিষয়ে ড্রিম সেট করে ফেলবা, ওইটাকে নিয়েই তুমি কিন্তু কি কি করতে হবে সেই কাজগুলো করতে চাইবা। আর তুমি ড্রিম তোমার না থাকে, স্বপ্ন যদি তোমার না থাকে, তাহলে তুমি কিন্তু ওই কাজগুলো করতে চাইবা না। তুমি তোমাকে এখন যত খারাপ পরিস্থিতির মধ্যে ফেলবা কোনো একটা বিষয় অর্জন করার জন্য, ধরো তুমি ফাইন্যান্সের চতুর্থ অধ্যায় নিয়ে খুব ভালো শিখতে থাকো, তাহলে ওইটা সম্বন্ধে তোমার খুঁটিনাটি জানার জন্য অনেক স্টাডি করতে হবে, অনেক স্ট্রাগল করতে হবে, অনেক বই রেফারেন্স বই ঘাটতে হবে, অনেক স্যার কি বলতেছে সেগুলো ফলো করতে হবে। তো এই বিষয়গুলো যত বেশি তুমি নিজেকে কষ্ট দিবা, যত বেশি নিজেকে বিল্ড আপ করবা, তত বেশি তুমি পরবর্তীতে রেজাল্ট পাবে। আমি কি বুঝাইতে পারছি? বুঝতে পারছো তো? স্যার, ইয়েস স্যার, বুঝতে পারছি স্যার। জি স্যার। তো তোমাদের শেখার লার্নিং প্রসেসটা একটু ইজি না করে তোমরা একটু কষ্ট করবা। ওটার কি কি ইনফরমেশন আছে, আসলে আরো কি জানা উচিত, আরো যদি অন্য কোনো বই থেকে আমাদের জানা দরকার হয়, বইগুলা ঘাটবো। টপিক গুলান কিভাবে আছে, এটার মূল কথাটা কি সেটা একটু বোঝার চেষ্টা করব। আমরা ওটাও একদম মনের মধ্যে গেঁথে নিব, নিয়ে আমরা পরবর্তীতে আমরা কন্টিনিউ করবো। বুঝাইতে পারছি? আচ্ছা, যাই হোক, আজকে তোমাদের দেখো শ্রেণী লেখা আছে দ্বাদশ, তার মানে তোমরা একটা বছর শেষ করলা। ব্যবসা শিক্ষা বিভাগ, লেকচার 1। আর তোমাদের ভার্সন তো বাংলা। আর তোমাদের যে বিষয়টি আজকে আলোচনা করা হবে সেটা ফিনান্স, ব্যাংকিং, বীমা দ্বিতীয় পত্র প্রথম অধ্যায়। আর হচ্ছে এই অধ্যায় থেকে আমরা যে বিষয়গুলো আজকে জানবো সেটা হলো ব্যাংক ব্যবস্থা প্রাথমিক ধারণা। ব্যাংকটা কিভাবে সৃষ্টি হয়েছে, কোথা থেকে আসছে, ব্যাংক কি, ব্যাংকার কে, ব্যাংকের বৈশিষ্ট্য কি, মানে ব্যাংকের যে কাজগুলো সেটা আমরা একটু জানার চেষ্টা করবো, কেনই বা আমরা ব্যাংক করছি সেটা বোঝার চেষ্টা করবো। এই বিষয়গুলো নিয়ে আমরা একটু কথা বলবো। আচ্ছা, আলোচ্য বিষয়গুলো আমি তোমাদের বলেই দিয়েছি, সেটা হচ্ছে ব্যাংক ব্যবস্থা প্রাথমিক ধারণা নিয়ে আমি কথা বলবো, ব্যাংক শব্দের অর্থ এবং উৎপত্তি নিয়ে কথা বলবো, ব্যাংক কি, ব্যাংকিং কি, ব্যাংকার কে, ব্যাংকিং ব্যবসার প্রকৃত বৈশিষ্ট্য। প্রথমত আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আহ ব্যাংক ব্যবস্থা প্রাথমিক ধারণা। ঠিক আছে? তো দেখো, এখানে যে বিষয়টা চলে আসছে, দা ব্যাংক ইজ দ্য লাইফ ব্লাড অফ মডার্ন ইকোনমি। অর্থাৎ আধুনিক অর্থনীতির জীবনী শক্তি হলো ব্যাংক। অর্থাৎ তোমরা একটু চিন্তা করে দেখো, আসলে এখন ব্যাংকিং সিস্টেম ছাড়া আধুনিক অর্থনীতির চিন্তাই করা যায় না। দেখো, তোমরা কলেজে যে টাকাটা জমা দিচ্ছ সেটা হচ্ছে একটা ব্যাংকের প্রতিনিধির মাধ্যমে বা একটা এজেন্টের মাধ্যমে বা একটা বুথের মাধ্যমে আমাদের টাকাগুলোকে কালেকশন করা হয়। তার মানে এটা অবশ্যই গুরুত্বপূর্ণ বা গুরুত্ব আছে জন্যই এই কাজগুলো নির্ভাবে করা হচ্ছে। কিন্তু আগে বা শুরুতে আমরা যদি চিন্তা করতাম, এগুলো কিন্তু ম্যানুয়ালি হতো। কিন্তু এখন আর প্রতিষ্ঠান যেহেতু কোনো একটা অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হচ্ছে, তাহলে তাদেরকেই দায়িত্ব দিয়ে দিয়েছে যে আপনারা এই টাকাগুলো উঠান। প্রত্যেকটা ব্যক্তির নামে একটা করে তোমাদের অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্ট থেকে টাকাটা যাচ্ছে। যাওয়ার পরে আমাদের কলেজে 5,000 স্টুডেন্ট আছে, সবার নামে একটা করে অ্যাকাউন্ট আছে। সবাই এখানে তাদের টাকাগুলো যোগ হচ্ছে। হওয়ার পরে ব্যাংক একটা ব্যালেন্স জানতে পারছে যে আমরা এখানে কত টাকা আমাদের এখানে জমা আছে, কতগুলো টাকা ডিউ আছে। তারা খুব সহজেই এখান থেকে টাকা করতে পারবে, ক্যালকুলেশন করতে পারবে বা বের করতে পারবে। আচ্ছা, গালিব, তুমি কি মিউট করছো? একটু মিউট করো তো। Okay. তো দেখো, এখানে যেটা বলছে, দ্য ব্যাংক ইজ এ লাইফ ব্লাড অফ মডার্ন ইকোনমি। অর্থাৎ
আধুনিক অর্থনীতির জীবনী শক্তি হচ্ছে ব্যাংক। ব্যাংক ছাড়া যেমন ব্যক্তি, সমাজ বা দেশ চলতে পারে না, তেমনি ব্যাংক ছাড়া অর্থের প্রচলন এবং প্রচার অসম্ভব। আচ্ছা, ব্যাংক সকল সমাজের নোট এবং মুদ্রা ইস্যু করে ও এর প্রচলন ঘটায় এবং ব্যাংককে ঘিরেই এই অর্থ আবর্তিত হয়ে থাকে। অবশ্য ব্যাংক ব্যবস্থার উন্নয়ন একদিনে ঘটেনি। অর্থাৎ অর্থের প্রচলনের পর একদল মানুষ অর্থের নিরাপদ সংরক্ষণের জন্য জায়গা খুঁজছে, অন্যদিকে আরেক দল মানুষ তাদের প্রয়োজনে মহাজন বা সমর্থবান ব্যক্তিদের নিকট ধর্ণা দিয়েছে। একই মানুষ যখন এরূপ নিরাপদ সংরক্ষণের দায়িত্ব গ্রহণ এবং সুদে ঋণ ঋণ দানের কাজ করেছে, তখনই মূলত ব্যাংকের ধারণাটি শক্তিশালী হয়েছে। অর্থাৎ এখান থেকে যে আমরা মেসেজটা পাচ্ছি, সেই মেসেজটা হচ্ছে আহ আমরা যেটা বলতে পারি, ব্যাংক হচ্ছে আধুনিক অর্থনৈতিক জীবনী শক্তি। কোনো দেশ, সমাজ বা ব্যক্তি ব্যাংক ছাড়া চলতে পারে না। ব্যাংক মূলত মুদ্রা এবং নোট ইস্যু করে, এটা প্রত্যেকটা সমাজে। আর এই ব্যাংকটা আসলে ব্যাংক ব্যবস্থার যে উন্নয়ন, সেটা একদিনে ঘটেনি। এটা অনেকগুলো সময় ধরে অনেকগুলো অবস্থার মধ্য দিয়ে আজকের আমাদের আধুনিক ব্যাংকটা আমরা দেখতে পাচ্ছি। তারপরে দেখো, ব্যাংকের ক্ষেত্রে দুইটা বিষয় কাজ করে। একদল মানুষ তাদের অর্থটাকে নিরাপদ সংরক্ষণের জন্য তারা একটা জায়গা খোঁজে। আরেক দল মানুষ যাদের কাছে টাকা নাই, তারা ওই ব্যাংকের কাছ থেকে টাকাটা ধার বা ঋণ হিসেবে নেওয়ার চেষ্টা বা প্রচেষ্টা থেকেই আজকে আসলে আমরা এই ব্যাংকটা দেখতে পাচ্ছি। আচ্ছা, তো এই ব্যবস্থাটা বা ব্যাংকটা কখন শক্তিশালী হচ্ছে? যে একটা ব্যক্তি বা একটা প্রতিষ্ঠান, আমরা বলতে পারি ব্যাংকারকে বলা হচ্ছে এখানে, আর প্রতিষ্ঠানটা ব্যাংকে বলা হচ্ছে, সে একই কাজ করতেছে। একদল লোকের কাছ থেকে যাদের উদ্বৃত্ত টাকা আছে, তার টাকাটা ব্যাংক সংরক্ষণ করতেছে। আরেকটা জায়গায় ব্যাংক সে টাকাটাকে ইনভেস্ট বা বিনিয়োগ করতেছে কিভাবে? সেটা হচ্ছে যে পক্ষ ঋণ নিতে চাচ্ছে তাদেরকে টাকাটা দিয়ে দিচ্ছে। ঠিক আছে? এই কাজগুলো যখন শুরু হয়েছে, তখনই ব্যাংকের ধারণাটি আসলে শক্তিশালী হয়েছে। সরি। সামাজিক বিবর্তনের ধারায় প্রথমে ব্যাংক আসছে, প্রথমে মুদ্রা আসছে। সেই মুদ্রার পরে আসলে ব্যাংক ব্যবস্থার প্রচলন ঘটেছে। বাস্তব প্রয়োজনে বিভিন্ন সমাজের মুদ্রার প্রচলন যেভাবে ঘটেছিল, ব্যাংক ব্যবস্থার উন্নয়ন সেভাবে দ্রুত ঘটেনি। একদল মানুষের অর্থে নিরাপত্তা বিধান, আহ, অন্য দলের ঋণের আবশ্যকতা, এই দুটি বিপরীতধর্মী প্রয়োজন পূরণের প্রচেষ্টা থেকেই ব্যাংকের উৎপত্তি। এই ক্ষেত্রে ব্যাংকের পূর্বসূরি হিসেবে স্বর্ণকার, মহাজন ব্যবসায়ী শ্রেণীর ভূমিকা রেখেছিল বলে ইতিহাসে প্রমাণ মেলে। ঠিক আছে? তো এখানে আমরা যে মেসেজটা পাচ্ছি এই স্লাইড থেকে, সেটা হচ্ছে সামাজিক বিবর্তনের ধারায় প্রথমে মুদ্রা আসছে, পরে হচ্ছে ব্যাংক ব্যবস্থার প্রচলন হয়েছে। কিন্তু বিভিন্ন সমাজে যেভাবে যত দ্রুত বা যত কম সময়ের মধ্যে মুদ্রাটার প্রচলন হয়েছে, কিন্তু ব্যাংক ব্যবস্থার উন্নয়নটা সেভাবে আসলে ঘটেনি। তো এখানে দুইটা বিষয়, যে দুইটা বিষয় তোমাদের আগে আমি বলছি, সেটা হচ্ছে একদল মানুষের অর্থ নিরাপত্তা বিধান আর অন্য এক দলের মানুষের ঋণের আবশ্যকতা। এই দুইটার প্রয়োজন পূরণের প্রচেষ্টা থেকে মূলত ব্যাংকের উৎপত্তি হয়েছে। ব্যাংকের পূর্বসূরি আসলে ব্যাংক কারা নিয়ে আসছে, তাদের কনসেপ্ট থেকে আসছে। সেসব ক্ষেত্রে যদি আমরা বলতে পারি, প্রথমে আছে স্বর্ণকার, মহাজন এবং ব্যবসায়ী শ্রী। এদের অনেক ভূমিকা ছিল বা গুরুত্বপূর্ণ ভূমিকা তারা রেখেছিল বলে আমরা ইতিহাসে প্রমাণ পাই। ব্যাংকের ইতিহাস যদি ঘাটতে যাই, তখন আমরা এই ব্যক্তিগুলার বা এই পার্সন গুলার এখানে বিশেষ ভূমিকা আসলে পালন করেছে বলে আমরা প্রমাণ আমরা পাচ্ছি ইতিহাসে। কোনো প্রশ্ন আছে এখানে? না স্যার। না স্যার। ওকে, সবাই কি বই কিনেছো? বই? স্যার আমি কিনেছি। জি স্যার। আচ্ছা, বই যদি না পেয়ে থাকো, এখন লাইব্রেরিতে গুলাতে একটু যোগাযোগ করো, পেয়ে যাবা। খালিকুজ্জামান স্যারের বই, ঠিক আছে? খালিকুজ্জামান এবং হারুনুর রশিদ স্যার, এই দুইজন মিলে বইটা লিখছে। তো ফিনান্স, ব্যাংকিং এবং বীমা, ঠিক আছে? দেখো, পাবা। বই লাগবে, একটু বই পড়ো। আচ্ছা দেখো, ব্যাংক ব্যবস্থার উৎপত্তি সংক্রান্ত ধারণা বা মডেল, সেটা আমরা একটু দেখি। সেটা দেখলে আমরা কি দেখতে পাচ্ছি, দেখো
এখানে প্রথমে চলে আসে ব্যাংক ব্যবস্থাপনা প্রচলন মাঝখানে। এই প্রচলনের ক্ষেত্রে প্রথমেই আছে দেখো, অর্থের প্রচলন যখন হয়েছে তখন ব্যাংকের প্রয়োজনটা পড়ছে। তার মানে অর্থের প্রচলন না হলে ব্যাংকের কিন্তু প্রয়োজন পড়তো না। অর্থের প্রচলন হলেও হবে না, এই অর্থের নিরাপত্তাহীনতা, যে আমি অর্থটাকে আমি নিজের কাছে না রেখে এমন একটা প্রতিষ্ঠানের কাছে রাখবো যে প্রতিষ্ঠান আমাকে কি করবে, অর্থটাকে নিরাপত্তা দিবে। মানে ওই ব্যক্তিরও কি দরকার ছিল যেমন একটা প্রতিষ্ঠান। তাহলে এই এই প্রয়োজনটা মেটানোর জন্যই আসলে ব্যাংক ব্যবস্থা প্রচলন হচ্ছে। আরেকটা পক্ষ যাদের কাছে টাকা নাই, তারা হচ্ছে এমন একটা প্রতিষ্ঠানকে চাচ্ছিল যে প্রতিষ্ঠানের কাছ থেকে তারা ক্রেডিট করতে পারবে, তাদের প্রয়োজনীয় টাকাটা সংগ্রহ করতে পারবে। সেই সংগ্রহের প্রয়োজন মেটানোর নিমিত্তেই ব্যাংকের প্রচলন। কোনো প্রশ্ন আছে এখানে? দেখো একটু দেখো। না স্যার, প্রশ্ন নেই স্যার। ওকে, আচ্ছা তারপরে তোমরা দেখো ব্যাংক শব্দের অর্থ এবং উৎপত্তিটা কি সেটা নিয়ে আমরা একটু কথা বলি, একটু বোঝার চেষ্টা করি। এখানে তোমাদের ইউনিভার্সিটি পরীক্ষাতে ওই প্রশ্ন আসে, তোমরা এই বিষয়গুলো একটু কনসেপ্ট ক্লিয়ার করে যাবে। হ্যাঁ, ব্যাংক শব্দটি কোথা থেকে আসছে, কোন কোন বিষয় থেকে ব্যাংকের ধারণাটা আসছে, এগুলো তোমাদের জানতে হবে অ্যাজ এ বিজনেস স্টুডেন্ট। ঠিক আছে? তো দেখো, বাংলায় বহুল প্রচলিত ব্যাংক শব্দটি, ব্যাংক, এই যে এটা বাংলা, এটা হচ্ছে ইংরেজি। ব্যাংক শব্দটি একটা ইংরেজি শব্দ। কি শব্দ? এটা অবশ্যই এটা ইংরেজি থেকে বাংলা স্থান করে নিয়েছে। ওটাও ব্যাংক, এটাও ব্যাংক। ইংরেজি শব্দের ব্যাংক শব্দের আবিধানিক অর্থ হলো, আবিধানিক অর্থ ক্ষেতের আইল, নদী বা হ্রদ বা জলাশয়ের তীর। ক্ষেতের আইল, এটা নদীরও কূল হইতে পারে বা তীর হইতে পারে, হ্রদ বা জলাশয়েরও তীর। তীর শব্দের অর্থ হচ্ছে নদীর পার্শ্ববর্তী যে এলাকাটা। কুল কিনারা, তটরেখা, লম্বা টুল বা ব্রেঞ্চ, কোন বস্তুর স্তূপ, ধনভাণ্ডার ইত্যাদি। বর্তমানকালে সকল দেশেই ব্যাংক শব্দটি একটি অর্থনৈতিক পরিভাষা হিসেবে রূপ লাভ করেছে। এর দ্বারা কোনো একটি আর্থিক প্রতিষ্ঠানকে বোঝায় যার কাজ হলো অর্থ জমা রাখা, ঋণ দেওয়া ও অর্থ সংক্রান্ত বিভিন্ন কাজে লিপ্ত থেকে ব্যবসা পরিচালনা করা। আচ্ছা, ব্যাংক শব্দের উৎপত্তি কিভাবে ঘটেছে এ নিয়ে নানান মতামত প্রচলিত আছে। কেউ কেউ একে ইতালিয়ান শব্দ হতে, কেউ বা জার্মান ও অস্ট্রীয় শব্দ থেকে উদ্ভূত বলে উল্লেখ করেছে। আচ্ছা, এখানে তোমাদের কোনো কোশ্চেন থাকলে বা কোনো কিছু জানার যদি থাকে আমাকে বলতে পারো। স্যার, আমাদের যদি এমসিকিউ তে কোশ্চেন আসে যে ব্যাংক শব্দটির উৎপত্তি কোন ওয়ার্ড থেকে, যেমন কি স্যার ফার্স্ট পেজের ফাইন্যান্স শব্দের উৎপত্তি কোন ওয়ার্ড থেকে হচ্ছে, স্যার ফাইন্যান্স ল্যাটিন ওয়ার্ড। আচ্ছা, এটা স্যার পরের এখানে স্লাইড, কোনটা বলবো স্যার? পরের স্লাইডে এটা ক্লিয়ার করে দেওয়া আছে। যে দুটা বেশি স্ট্রংলি দেওয়া আছে সেই দুটা বিষয়কে আমি লিখতে পারি। হ্যাঁ, তো দেখো, বিষয়টি নিম্নের চিত্রের সাহায্যে নিম্নোক্ত ভাবে তুলে ধরা হলো। ব্যাংক শব্দটি জার্মান শব্দ বাংক, জার্মান শব্দ বাংক, খালি একটা শব্দ না, কয়েকটা শব্দ তোমরা রেফারেন্স দিবা। জার্মান শব্দের অর্থ বাংক, ইতালি শব্দের অর্থ বাঙ্কি, আর হচ্ছে ইংরেজি শব্দ ব্যাংক। এটা থেকেই আসলে উৎপত্তি হয়েছে। হ্যাঁ, তুমি যখন বাঙ্কি লিখবা বা বাঙ্কো লিখবা বা বাঙ্ক লিখবা, যেটাই লেখো সেটা হচ্ছে রেফারেন্স দিতে হবে কোন দেশের ভাষা থেকে এসেছে, ওটা দিয়ে তোমাকে লিখতে হবে। আর যখন তুমি একটু থিওরিটিক্যাল টাইপের লিখবা তখন কিন্তু অনেকগুলো কোটেশন দিতে হবে, এখান থেকে এখান থেকে এখান থেকে আসছে। ঠিক আছে স্যার? আচ্ছা দেখো, ব্যাংক সম্পর্কে ধারণা, ব্যাংকটা আসলে কি এটা সম্পর্কে যে ধারণাটা সেটা আমরা একটু দেখার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি, দেখি আমরা বুঝতে পারি কিনা। ইয়েস স্যার, ইয়েস স্যার। হ্যাঁ, দেখো, ব্যাংক হলো এমন একটি আর্থিক মধ্যস্থ ব্যবসায়িক প্রতিষ্ঠান যা আমানত হিসেবে অর্থ জমা রাখে। কোন একটা পক্ষে আমানত হিসেবে অর্থটা জমা রাখে, ঋণ দেয়। তারা আগে কি করে? ঋণ দেয় ও বিভিন্ন ব্যাংকিং সেবা সুবিধা প্রদান করে। ব্যাংকের যে যাবতীয় সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো তারা কি করে? প্রদান করে। এ ধরনের প্রতিষ্ঠান কম সুদে বা লাভে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট হতে আমানত হিসেবে অর্থ সংগ্রহ করে। অর্থাৎ ব্যাংক যেখান থেকে অর্থটা সংগ্রহ করে বা যারা ব্যাংকের কাছে টাকাটা জমা রাখে তাদেরকে স্বল্প সুদ প্রদান করে।
বা কম পরিমাণ সুদ প্রদান করা। এটা হচ্ছে ব্যাংকের একটা স্ট্র্যাটেজি বা কৌশল, ঠিক আছে? এবং ওই আমানতকৃত অর্থ যখন ব্যাংক অন্য একটা ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ঋণ দেয়, তখন এটা অধিক সুদে দেয়। কি সুদে দেয়? অধিক সুদে দেয়। সুদ বা লাভের এই মার্জিন বা পার্থক্য হলো তার আয়। অর্থাৎ সে কম সুদে ঋণটা সংগ্রহ করতেছে, সেটা আবার ব্যাংকের কাছে জমা রাখতেছে। সেই জমাকৃত অর্থ আরেকটা পক্ষকে বা আরেকটা প্রতিষ্ঠানকে তারা কি করতেছে? ঋণ দিচ্ছে। সেটা কিন্তু বেশি পরিমাণ সুদে। আর কম সুদে সংগ্রহ, বেশি সুদে সেটা হচ্ছে ঋণ প্রদান। তাহলে এই দুটোর মধ্যে যে ডিফারেন্স বা পার্থক্য, সেই পার্থক্যটাই হচ্ছে ব্যাংকের লাভ। ওকে? তাহলে দেখো, এই খরচ থেকে বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাই মুনাফা। এটার যে খরচ আছে, তাহলে মোট লাভ থেকে খরচ বাদ দেওয়ার পরে যা অবশিষ্ট থাকবে সেটাই হচ্ছে মূলত মুনাফা। আচ্ছা, হিসাব পরিচালনার জন্য ব্যাংক সার্ভিস চার্জ আদায় করে। প্রত্যয়পত্র, পে অর্ডার, ব্যাংক ড্রাফট ইত্যাদি ইস্যুর জন্য কমিশন প্রাপ্তি, কমিশন এগুলোর জন্য কমিশন নেয়। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, অনলাইন ব্যাংকিং সেবা সুবিধা প্রদান বাবদ ইত্যাদি চার্জ প্রাপ্তি থেকে আয় করে থাকে। ব্যাংক শুধুমাত্র কারো কাছে ঋণ দিয়েই সুদ নেই আসলে আয় করে থাকে না বা মুনাফা অর্জন করে থাকে না। ব্যাংকের আয়ের আরো কিছু উৎস আছে। সেগুলো হচ্ছে, ব্যাংক কারো একটা অ্যাকাউন্ট পরিচালনা করার জন্য এখানে একটা সার্ভিস চার্জ নেয়। কি চার্জ নেয় স্যার? সার্ভিস চার্জ, ওটা একটা নাই। তাছাড়াও ধরো এই সার্ভিসের কথাই বলা হচ্ছে। পরে দেখো, প্রত্যয়পত্র বা এলসি খোলার জন্য এখানে চার্জ নেয়, পে অর্ডারের জন্য চার্জ নেয়, ব্যাংক ড্রাফটের জন্য চার্জ নেয়, ঠিক আছে? আমাদের অনলাইন ব্যাংকিং সুবিধা প্রদানের জন্য চার্জ নেয়, ঠিক আছে? আমরা ব্যাংকে যাবতীয় কাজ করি না কেন, ব্যাংক যে আমাদের সেবাগুলো দিচ্ছে বা সুবিধাগুলো দিচ্ছে, এটা এগেনস্টে ব্যাংক একটা চার্জ আরোপ করে বা একটা কমিশন নেয়, ঠিক আছে? তাহলে এই এগুলা থেকেও ব্যাংক কি করে থাকে? প্রচুর পরিমাণে আয় করে থাকে। ওকে? তো দেখো, রেখাচিত্রের সাহায্যে ব্যাংকের ধারণাটি নিম্নে তুলে ধরা হলো। সেটা একটু আমরা দেখি। রেখাচিত্রটা কিভাবে কি বলছে সেটা একটু দেখো। এটা হচ্ছে ব্যাংক, মাঝখানের অংশটা হচ্ছে ব্যাংক। তাহলে আমানতকারী আর হচ্ছে ঋণ গ্রহীতা। আমানতকারী এবং ঋণ গ্রহীতা। আমানতকারী মানে যে আমানতটা প্রদান করে বা আমানতটা রাখে, সেটাকে বলা হচ্ছে আমানতকারী। যে আমানতকারী দেখো অর্থ জমা রাখতেছে কোথায়? ব্যাংকে। ব্যাংক আবার এই জমাকৃত অর্থ আবার কি করতেছে? সে হচ্ছে ঋণ গ্রহীতার কাছে ঋণ দিচ্ছে। কিন্তু একটা জিনিস তোমাদের বুঝতে হবে, আমানতকারী যে অর্থটা জমা রাখতেছে বা ব্যাংকের কাছে রাখতেছে, সেই ক্ষেত্রে আমানতকারী আসলে স্বল্প সুদে টাকাটা জমা রাখতেছে বা ব্যাংকে প্রদান করছে, এবং বেশি পরিমাণ সুদে ঋণ গ্রহীতা এটা ঋণ নিচ্ছে। তাহলে যখন আমি ঋণটা ব্যাংক আবার কি করতেছে? আদায় করতেছে, সেক্ষেত্রে সুদ এবং আসলের পরিমাণ আমানতকারীর যে আমানতটা রাখতেছে তার চেয়ে কি হবে? বেশি হবে। তাহলে এই দুটোর যে ডিফারেন্সটা, সেটাই হবে আয় ব্যাংকের, ঠিক আছে? আয়, তাহলে আয় থেকে যাবতীয় খরচ বাদ দিলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে মুনাফা। কোনো কোশ্চেন এখানে? দেখো তো, নো আর স্যার, কোনো? কোনো কোশ্চেন নেই। আচ্ছা, এগুলা একটু ইজি মনে হবে স্যার, কিন্তু থিওরিটিক্যাল বিষয় তো, একটু বাসায় পড়ালেখা করতে হবে কিন্তু। বাসায় এখন শিওর ধরে নিবা, স্যার। তোমরা এখন ধরে নিবা তোমার হচ্ছে আরো, ধরো সব মিলাই ধরো 1 বছর বা 8-9 মাস আছে। এরপরে পরীক্ষার পরেই তোমার একটা ইউনিভার্সিটি টেস্ট আছে, ঠিক আছে? তার মানে তোমার আসলে এখানে আসলে ভালো তো শেষ নাই। তোমাদের এক বড় ভাই মনে হয় 200-200 মার্কস পাইছিল, হ্যাঁ, এখন ফাইনান্সে পড়ে ইউনিভার্সিটিতে। তো ভালো করতে হলে তোমাকে এরকমই করতে হবে, ঠিক আছে? যে আমি আসলে ফুল মার্কস পাবো বা 190 পাবো, 195 পাবো, তাহলে তোমাকে জানতে হবে, আসলে প্রচুর জানতে হবে, ঠিক আছে? আসলে পরীক্ষাতে আমরা কিন্তু খুব কম সংখ্যক টপিক কিন্তু কভার করি বা খুব কম সংখ্যক প্রশ্নই লিখি, কিন্তু জানার তো শেষ নাই, আচ্ছা? যখন তুমি জানবা, ওটা কাজে লাগানোর জন্য একটা ফ্লোর আছে কোথায়? ইউনিভার্সিটি। তারপরে ওখানে টপার হবা, স্কলারশিপে বাইরে যাবা, ভালো একটা সাবজেক্টে এমবিএ করবা, ভালো একটা জব করবা, এগুলা পরবর্তীতে কাজে লাগে, ঠিক আছে? এটা আসলে ওইভাবে বলা যায় না যে, স্যার আমি তো A+ পাইছি। A+ পাইলেই সবকিছু না। A+ পাওয়া ছেলেরাই বেশি হতাশ, এবং তাদের কেরিয়ার গ্রাফ খুব বেশি ভালো না সবার ক্ষেত্রে, কারণ তারা A+ পেয়ে অভ্যস্ত। কিন্তু বাস্তব লাইফটা তো ওইরকম না, একাডেমিকের মতো না, যে স্যার ক্লাস করাবে, পুশ আপ করবে, তুমি এটা করতেছো না কেন। বাস্তব লাইফটা হচ্ছে হয়তো তোমাকে কিছু লোক বলবে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে নিজে বুঝে টেবিলে
সময় দিতে হবে, কি কি বিষয় জানতে হবে, ওগুলোতে প্রচুর সময় দিতে হবে। ঠিক আছে, নিজেকে ওইভাবে বিল্ড আপ করতে হবে। তারপরে তুমি একটা ফ্লোর পাবা, পরীক্ষা দিবা বিভিন্ন জায়গায়, তখন দেখবা যে না হচ্ছে। অনেক সময় হতাশ হবো, হচ্ছে না, তার মানে তোমার করার আরো কিছু বাকি করতে হবে। সব জায়গায় ধৈর্য ধরে নিজেকে আগায় নিয়ে যেতে হবে। ঠিক আছে, এসব ক্ষেত্রে আমরা আসলে পারি না, আমিও পারি না, হয় না। ধৈর্যটা খুব বেশি গুরুত্বপূর্ণ। স্টাডি করার যে মানসিকতা, হার্ড ওয়ার্কিং করার মানসিকতা সবসময় থাকে না। ঠিক আছে, এটা করতে হবে, যে যত করতে পারে সেই তার লাইফে বেশি থাকে। আচ্ছা, ব্যাংকিং কি আমরা একটু দেখি। আচ্ছা দেখো, ব্যাংকিং সাধারণ অর্থে ব্যাংকের সকল কাজকে ব্যাংকিং বলে, অর্থাৎ ব্যাংকের মধ্যে যে কাজগুলো সম্পাদিত হয় সেই কাজগুলোকে আমরা বলতে পারতেছি ব্যাংকিং। ব্যাপক অর্থে দেখো, জনসাধারণের কাছ থেকে চলতি, সঞ্চয়ী, মেয়াদি হিসাবে অর্থ গ্রহণ, চেক চেক গ্রহণ ও পরিশোধ, ঋণ প্রদান, বিলের বার্তাকরণ, এক স্থান থেকে অন্য স্থানে গ্রাহকের অর্থ স্থানান্তরে সাহায্যকরণ প্রভৃতি কাজের সমষ্টিকে সামষ্টিগতভাবে ব্যাংকিং বলা হয়। সহজ কথায় ব্যাংকিং হলো ব্যাংকের সামগ্রিক কর্মকাণ্ডের একটি সমন্বিত রূপ। পরিশেষে যদি আমরা বলি, সেটা হচ্ছে আমানত গ্রহণ, ঋণ প্রদান, চেক পরিশোধ, বিল বার্তাকরণ, গ্রাহকের পক্ষ থেকে তার চেক, বিল, ড্রাফট ইত্যাদি মূল্য সংগ্রহকরণ, অর্থ স্থানান্তর, ঋণ এবং বিনিময়ের মাধ্যম সৃষ্টি, গ্রাহকদের দ্রব্যাদি এবং দলিলপত্র সংরক্ষণ, গ্রাহকের পক্ষে বিলের স্বীকৃতি প্রদান, অর্থ বা তহবিলের বিনিয়োগ প্রভৃতি ব্যাংকের সকল কাজকেই একত্রে ব্যাংকিং বলে। তাই হলো ব্যাংক এবং ব্যাংকিং কার্যত এক এবং অভিন্ন সূত্রে সম্পর্কযুক্ত। আচ্ছা, এখানে যে বিষয়টা, অর্থাৎ হচ্ছে ব্যাংক তো একটা প্রতিষ্ঠান, ব্যাংক প্রতিষ্ঠান হইলে ব্যাংকে সে নিজে যে কাজগুলো সম্পাদন করতে পারে? অবশ্যই পারে না। তার যে কর্মী বাহিনী আছে, তার যে সিস্টেম আছে, সেই সিস্টেমের মাধ্যমে যে কাজগুলো এখানে সম্পাদিত হচ্ছে, সেই সম্পাদিত কাজের সমন্বিত রূপটাকে আমরা বলতে পারি ব্যাংকিং। এখানে কোনো কোশ্চেন আছে কারো? না স্যার, নাই। আচ্ছা, ব্যাংকিং কি দেখো, এই যে নিচের পরিশেষে বলা যায়, এখানে অনেকগুলা বিষয় বলে দিচ্ছে। হ্যাঁ, তোমাদের একটা কোনো একটা সৃজনশীলে দেখবা যে এখানে ব্যাংক ড্রাফট নিয়ে কাজ হচ্ছে। তাহলে ব্যাংক ড্রাফটটা আসলে কি? এর ব্যাংক ড্রাফটটা হচ্ছে ব্যাংকিং এর একটা কাজ। হ্যাঁ, মানে ব্যাংকের মধ্যে সম্পাদিত কাজ। ব্যাংক ড্রাফটটা হচ্ছে ব্যাংকার ব্যাংকে বসে সম্পাদিত করতেছে, তাহলে ওই জিনিসটাকে বলা হচ্ছে আসলে মূলত ব্যাংকিং। ওটা একটা সেবা প্রদান করা হচ্ছে। ওকে, তাহলে এই জিনিসগুলো তোমাকে বুঝতে হবে। এগুলা বুঝে তোমাদের অ্যানালাইটিক্যাল টাইপের যে কোশ্চেন গুলা, বা গ এবং ঘ নম্বরের এই টাইপের প্রশ্নগুলো ধরতে হবে এবং অ্যান্সার করতে হবে। মানে প্রশ্ন কিন্তু এক লাইন, মানে একটা তুমি জ্ঞানটা আছে মানে তুমি লিখতে পারবা, আর তোমার জ্ঞান নাই, তুমি যত কিছু লেখো না কোনো কোনো ভ্যালু নেই, জিরো। আচ্ছা দেখো, তাহলে ব্যাংক এবং ব্যাংকিং এর সম্পর্ক নিচে একটা চিত্রের সাহায্যে আমি এখানে দেখাইছি। সেটা দেখো, ব্যাংক হচ্ছে একটা প্রতিষ্ঠান, সরাসরি আমরা বলতে পারি ব্যাংক একটা প্রতিষ্ঠান। ব্যাংক দেখো, অ্যারো চিহ্ন দেওয়া আছে, প্রতিষ্ঠান। আর সম্পাদিত, ব্যাংকের যে কাজগুলো সম্পাদিত হচ্ছে সেই কাজগুলোকে বলা হচ্ছে ব্যাংকিং। কোনো সমস্যা? নো স্যার, প্রবলেম নেই স্যার। কোনো সমস্যা নাই না? স্যার, আচ্ছা দেখো, ব্যাংকার কে এটা একটু দেখো। যে ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্যাংক ব্যবসায়ের কর্মকাণ্ডে কার্যরত থাকে তাকে কি বলা হচ্ছে? ব্যাংকার। অর্থাৎ কোন একটা প্রতিষ্ঠানে বা ব্যাংকে যে ব্যক্তিটা ব্যাংকিং কার্যক্রম সম্পাদন করতেছে, বা ব্যাংকে বসে যে ব্যাংকের যে কাজগুলো সম্পাদন করতেছে বা যার মাধ্যমে সম্পাদিত হচ্ছে, সেই ব্যক্তিটাকে আমরা বলতে পারি ব্যাংকার। অর্থাৎ আমরা বিভিন্ন ব্যাংকে যারা কর্মরত থাকে, তোমাদের অনেক পরিচিত আছে, তোমাদের বড় ভাই আছে, তোমাদের বাবা বা চাচা, অনেকেই থাকতে পারে, মামা আছে, তারা কাজ করতেছে, ওনাদেরকে আসলে বলা হয় ব্যাংকার। ওনারা আসলে ব্যাংকের যাবতীয় কার্যাবলী বা কাজগুলো কি করে? সম্পাদন করে। দেখো, ব্যবসায় নিয়োজিত ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্যাংকিং ব্যবসায় নিয়োজিত, কি ব্যবসায় নিয়োজিত? ব্যাংকিং ব্যবসায় নিয়োজিত ওই ব্যক্তিটাকেও আমরা কি বলতে পারি? ব্যাংকার বলতে পারি। তাই ব্যাংক ব্যবসায় নিয়োজিত ব্যক্তি বা প্রতিষ্ঠান অথবা মালিক বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ব্যাংক পরিচালনার দায়িত্বে কর্মরত ব্যক্তিদেরকে ব্যাংকার নামে অভিহিত করা হয়। সারা বিশ্ব জুড়ে মূলত কোম্পানি সংগঠন হিসাবে ব্যাংক পরিচালিত হচ্ছে। তাই কোম্পানি পরিচালনার দায়িত্বে নিয়োজিত এর চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, ব্যবস্থাপক সহ সকল শ্রেণীর কর্মকর্তা এবং কর্মীদেরকে
ব্যাংকের নামে অভিহিত করা হয়। এখানে কারো কোনো কোশ্চেন আছে? স্যার দেখো তো একটু। সিয়াম, সিয়াম আছো? জি স্যার, আছি তো। আচ্ছা দেখো, এখানে যে বিষয়টা বলছে সেটা হচ্ছে ব্যাংকিং তো একটা কোম্পানি সংগঠন, হ্যাঁ। এই কোম্পানি সংগঠনে যারা জি এখানে স্যার। মালিক পক্ষ আছে তারা থাকবে, এবং তাদের তাদের প্রতিনিধি হিসেবে যারা এখানে পরিচালক আছে, ব্যবস্থাপনা পরিচালক আছে, ব্যবস্থাপক আছে, এছাড়াও এই সবাই একটু মিউট করে ফেলো শ্যাম। আচ্ছা, এখানে সবাই মিলে যারা আছে ব্যাংকের A to Z, একটা মালিক থেকে কর্মচারী পর্যন্ত সবাই আসলে ব্যাংকের নামে অভিহিত, তাদেরকে সবাইকে ব্যাংকের নামে অভিহিত করা হয়ে থাকে। ওকে, এখন দেখো ব্যাংক বা ব্যাংকিং ব্যবসার প্রকৃতি এবং বৈশিষ্ট্য। প্রকৃতি, প্রকৃতি শব্দ অর্থ ধরন, ঠিক আছে। প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলো দেখো, প্রথমে বলা হচ্ছে ব্যাংক একটা মধ্যস্থ ব্যবসায় প্রতিষ্ঠান। এখানে কারো কোনো সন্দেহ আছে? দেখো, মধ্যস্থ ব্যবসায় প্রতিষ্ঠান, না যে পক্ষের টাকা দরকার সেই পক্ষকে ব্যাংক তার টাকাটা ঋণ হিসেবে দিচ্ছে, আর যে পক্ষের টাকাটা নিরাপদ সংরক্ষণের দরকার সেই পক্ষের টাকাটা নিরাপদে সংরক্ষণ করতেছে। ক্লিয়ার? তার মধ্যস্থ হয়ে গেল। অর্থ বা ঋণের ব্যবসায়ী, ব্যাংক মূলত অর্থ নিয়ে কাজ করে, তাহলে ওর কোনো অন্য কোনো প্রোডাক্ট নাই। অর্থ সংক্রান্ত প্রোডাক্ট গুলো তারা হচ্ছে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, এগুলা করতেছে। কিন্তু এটাকে বলা হচ্ছে, দেখো তাহলে অর্থ বা ঋণের ব্যবসায়ী, অর্থ সংক্রান্ত কোনো বিজনেসের অর্থ সংক্রান্ত, ঋণ সংক্রান্ত, ঋণ গ্রহণ সংক্রান্ত, ঋণ প্রদান সংক্রান্ত, বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি প্রদান সংক্রান্ত যে কাজগুলো, অর্থ সংক্রান্ত যে কাজগুলো, সেগুলো আসলে ব্যাংক করতে। তারপরে বলা হচ্ছে দেখো, বৃহৎ আয়তন প্রকৃতির, ব্যাংক কিন্তু ছোট একটা প্রতিষ্ঠান না, অনেক বড় প্রতিষ্ঠান। এটা যদি আমরা টাকার অ্যামাউন্টও বলি, অনেক টাকা লাগে। এখানে একটা ব্যাংক ওপেন করতে 400 কোটি টাকা লাগে, ওখানে মর্টগেজ হিসেবে জমা দিতে হয়। তার মানে অবশ্যই এখানে আমরা 1 কোটি, 2 কোটি, 50 লাখ, 20 লাখ, 5 লাখ হবে না, এসব দিয়ে ব্যাংক আসলে ওপেন হয় না। তাহলে এটা একটা বড় প্রতিষ্ঠান। আর্থিকভাবে সচ্ছল ব্যাংক, তার যে গ্রাহক গুলান আছে তাদের দায় যে কোনো মুহূর্তে পরিশোধ করার সক্ষমতা আছে। তার মানে আর্থিকভাবে তারা কি সচ্ছল। নিরাপত্তার প্রতীক, সবচেয়ে বেশি যে বিষয়টা জনমনে আসে সেটা হচ্ছে যে আমি এখানে রাখলে টাকাটা নিরাপদে থাকবে, টাকাটা চলে যাবে না, হেরে যাবে না, হারাই যাক চলে যাক, এগুলা দায়ভার আসলে আমি নিব না, কে নিবে? ব্যাংক। তারপরে দেখো বিশ্বস্ততার প্রতীক, আমি এখানে বিশ্বস্ত হিসেবে চিন্তা করি যে আমার এই জিনিসটা এখানে অন্য একটা ব্যক্তির কাছে দিলে বা কারোর কাছে দিলে এখানে মানে তছরূপ হওয়ার সম্ভাবনা থাকে, বা টাকাটা আমি ঠিক মতো সময় নাও পাই। কিন্তু ব্যাংকের কাছে রাখলে আমি কি মনে করি? নিরাপদ, যে এখানে আমি যে কোনো সময় উঠাইতে পারবো, যে কোনো সময় আমি ট্রানজেকশন করতে পারবো, এখানে আসলে কোনো অজুহাত আসে না। ওকে, মূলধন গঠনের কারখানা, যেমন আমার মতো ব্যক্তি, অর্থাৎ তোমরা রেসিডেন্সিয়ালে যতগুলো স্টুডেন্ট আছো, সবাই যখন ব্যাংকের মাধ্যমে টাকাটা জমা দিচ্ছ, রেসিডেন্সিয়াল কলেজের যে অ্যাকাউন্টটা সেটা কিন্তু ফুলফিল হয়ে যাচ্ছে, হিউজ অ্যামাউন্ট হচ্ছে। হয়তো তোমাদের মান্থলি তোমরা পরিশোধ করছো 2,000 বা 2500 বা 1500, হাটেবার যেটাই হোক, 5,000 স্টুডেন্টদের তুমি গুণ দাও, কত বড় একটা অ্যামাউন্ট হচ্ছে। সেই অ্যামাউন্টটা মানে কে এখানে সংযোগ করতেছে? মূলত ব্যাংক করতেছে। তাহলে এই টাকাটা ব্যাংক কোনো না কোনো জায়গায় বিনিয়োগ করতে পারবে বা খাটাইতে হবে বড় ধরনের মূলধন হিসেবে। তাহলে ব্যাংক কি করে? ব্যাংক হচ্ছে সাধারণ জনগণকে এখানে তাদের অ্যাকাউন্ট খোলার জন্য বা ব্যাংকের লেনদেন করার জন্য উদ্বুদ্ধ করে। কারণ ওখানে আবার কি করে? অ্যাকাউন্ট ওপেন করে এবং তারা ওখানে ছোট অ্যামাউন্ট হলেও টাকাটা জমা রাখে। তাহলে আমরা যদি মনে করি আমাদের একটা ডাক বাংলাকে, মানে 1,000 কাস্টমার তারা যদি 1,000 টাকা করে জমা রাখে, তাহলে হিউজ একটা অ্যামাউন্ট হচ্ছে, হচ্ছে তো। তাহলে এটা দ্বারা একটা বড় ধরনের মূলধন হচ্ছে। অর্থনৈতিক চাহিদা শক্তি, তোমরা লক্ষ্য করে দেখবা যে শুক্রবার এবং শনিবার কোনো ধরনের ব্যাংক ওপেন থাকে না। তখন বিজনেসের ক্ষেত্রে আমরা যেটা লক্ষ্য করি বা দেখি যে ভাই এই 2টা দিন ব্যাংক বন্ধ থাকবে, এই 2টা দিন ট্রানজেকশন হবে না। তার মানে বৃহস্পতিবারের দিনেও ব্যাংকের ক্ষেত্রে বড় ধরনের একটা চাপ যায় এবং রবিবারের দিনও বড় ধরনের একটা চাপ যায়, মানে এই 2টা দিনকে কাভার করার জন্য। তাহলে এই 2টা দিনে আসলে তারা সেইভাবে লেনদেনটা করতে পারে না, যদিও অনলাইন লেনদেন আছে, কিন্তু বড় ধরনের অ্যামাউন্ট গুলান, চেক গুলান আমি ওখানে প্রদান করবো, হয় না। কথা বুঝতে পারছো? তাহলে অর্থনৈতিক চালিকা শক্তি হিসেবে ব্যাংক একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সেবা বিক্রয়, ওই সেবাগুলো তো বললাম, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, অনলাইন ব্যাংকিং,
এই যে সার্ভিস গুলো তারা দিচ্ছে, এগুলা ব্যাংক আসলে সেল করতেছে বা এগুলা দিচ্ছে, এটার এগেইনস্টে তারা কি দিচ্ছে? কমিশন দিচ্ছে। ওকে, তারপরে যে ইস্যুটা সেটা হচ্ছে যে গোপনীয়তা রক্ষা, অর্থাৎ একটা ব্যাংক তাদের তথ্যগুলা অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কখনোই দিবে না। এই গোপনীয়তাটা তারা কি করে থাকে? রক্ষা করে থাকে। আজকে তোমাদের লেকচার এই পর্যন্তই। তোমাদের জন্য কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারো। ওকে, স্যার সব মিলে আমরা প্রি টেস্টের জন্য কয়দিন পাইতে পারি? টেস্টের জন্য আসলে এখন কলেজ ওইভাবে আসলে ঘোষণা করে নাই। আমি আসলে আজকে তোমাদের বলতে পারবো, এটা যদি পরবর্তীতে আমি জানতে পারি তোমাদের বলতে পারবো। তবে একটা জিনিস মনে রাখবা, তোমাদের যতটুকু পড়ানো হবে, আজকে আমি খুব দ্রুতই পড়াইছি, যতটুকু পড়ানো হবে টুকুর মধ্যেই পরীক্ষা আবার করা হবে। এটা আমি আমার সাবজেক্টে আমি তোমাদের কথা দিই, হ্যাঁ, আমি এটা করব। তবে জি একটা স্যার। জিনিস মনে রাখবা, তোমরা আজকে এখন যদি এক ক্লাস মিস করো তার মানে অনেক কিছু মিস করো। কারণ তোমাদের জি মাত্র স্যার। 3টা করে ক্লাস পার ডে। হয়তো স্যাররা চাবে যে তোমাদের লেকচার গুলো যতটুকু সম্ভব শেষ করতে, কারণ অনিশ্চিত হয়ে আছে তো সবকিছু। যখন স্বাভাবিক হবে হঠাৎ করে দেখবে যে তোমার অনেকগুলো পরীক্ষা পড়ে, ভার্সিটি অ্যাডমিশন, তোমাদের ইন্টারমিডিয়েট, তোমাদের টেস্ট অনেক কিছু শুরু হয়ে গেছে। অর্থাৎ নিজেকে একটু আগায় রাখো, হ্যাঁ, আগায় রাখো, পড়ালেখা করো স্যার, কোনো উপায় নেই। আর এই যে করোনাকালীন সময়ে তোমরা এতদিন সময় ধরে বাসায় বসে আছো, তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগতেছে না। তো এই যে ভালো লাগতেছে না, ওটা একটু আরো একটু খারাপ কাজে ব্যয় করো। আমি বলবো খারাপ কাজ, সেটা হচ্ছে পড়ালেখা করো। আমাদের তো পড়ালেখা করতে ভালো লাগে না, ওইটা করো। তাহলে যখন সময়টা আসবে, তোমাদের গোল্ডেন সময়টা, তখন তোমাদের এনজয় করতে পারবে যে আমি এগুলা পারি, এটা আমি কাভার করছি, তোমার কনফিডেন্স লেভেলটা বিল্ড আপ হবে। ঠিক আছে, তো তোমরা নিজেদেরকে এইভাবে একটু প্রস্তুত করো, তাহলে হবে। আর কারো কোনো কোশ্চেন? গালিব, জি স্যার। গালিব আছো? স্যার জি বলো। স্যার। নাই স্যার কোশ্চেন। সাদ, স্যার আমাদের স্যার ফার্স্ট পেপারের জ্ঞানমূলক আর অনুধাবনমূলক কোশ্চেন গুলো স্যার যদি আপনি আমাদেরকে দিয়ে দিতেন তাহলে স্যার আমরা একটু করে আগার ম্যাথগুলো তো স্যার আমরা করতেছি, বাট জ্ঞানমূলক আর অনুধাবনমূলক গুলো সব চ্যাপ্টার একদম 1 to 9 পর্যন্ত যদি দিয়ে দিতেন তাহলে স্যার ভালো হতো আমাদের জন্য। ফার্স্ট পেপার, ফার্স্ট পেপারের কথা জি স্যার, বলতেছো? ফার্স্ট পেপারে জ্ঞানমূলক। জি স্যার, জি স্যার, ফার্স্ট পেপার। আচ্ছা, তাহলে আমাকে কিছুদিন সময় দাও, আমি একটা কম্পাইল করে আমি তোমাদের গ্রুপে দিয়ে দেবো, তোমরা ওখানে নিয়ে নেবে, হ্যাঁ? আরেকটা বিষয়, তুমি যদি পড়তে চাও, তুমি একটু ওকে বোর্ড টাইপের যে কোশ্চেন গুলো আছে, সেগুলা তুমি সব ভাবেই পারো। খালি জ্ঞানমূলক না, ওই জ্ঞানমূলক প্রশ্নটা অনুধাবন লিখতে পারবা, ওটার উপর 5 বা 10 মার্কসের একটা প্রশ্ন লিখতে পারবা, এইভাবে পড়ো। কথা বুঝো না, ওটা সম্বন্ধে তোমার ডেপথ অফ নলেজটা যেন একটু একটু গভীর হয়। মানে তুমি এর সম্বন্ধে জানো, ভালো মতোই জানো, এইভাবে ভালো ইয়েস করো। স্যার। কথা বুঝো নাই, ওই ছোট মোটো জি স্যার। 1-2 মার্কসের কোশ্চেনের জন্য স্যাররা মার্কস কই কাটে বলো তো? তোমরা বেসিকটাই যদি না লেখো মার্কস দিবে? কেউ দিবে না। আচ্ছা স্যার। হ্যাঁ, তো আমি ওটা দিয়ে দেবো, ওটা নিয়ে চিন্তা করো না। ঠিক আছে, জোনায়েদ আছো? জি স্যার। কেমন আছো? স্যার আলহামদুলিল্লাহ ভালো স্যার। বই কিনছো? না স্যার। বই একটু কালেক্ট করো স্যার, বই লাগবে, হ্যাঁ। বই লাগবে, বই জি কালেক্ট স্যার। করো। আর আর এইটা হয়তো আপলোড হবে এই ক্লাসটা, এটাও দেখো, বুঝতে পারবা। আর একটু বই পড়ো, ঠিক আছে? স্মার্ট ছেলেরা বই জি স্যার। পড়ো। জোরায়ন গেল, তানভীরের কোনো কথা প্রশ্ন আছে তানভীর? না স্যার, করছিলাম তো স্যার একটা কোশ্চেন। আচ্ছা, ওকে। সিয়াম কোনো কোশ্চেন? সিয়াম, আর তোমাদের ফ্রেন্ডদের একটু ক্লাসে আসতে বলো, হ্যাঁ। ওরা ক্লাস করে না, এমনিতেই এই সেকশনের স্টুডেন্ট সংখ্যা কম, এবং তারা ক্লাস করতেছে না, এটা ঠিক না। তোমাদের ক্লাস করো,
ক্লাসে আসো, একটু কানেক্টেড থাকো, তাহলে দেখবে যে ভালো কিছুই হবে। ওকে, তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী ক্লাসে দেখা হবে। আর তোমরা এখানে জি স্যার। ব্যাংকের ধারণাটা করবা, ব্যাংকের কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে এটাও বুঝবা, ব্যাংক কি, ব্যাংকার কে, ব্যাংকিং কি, এটা বোঝার চেষ্টা করবা। আর ব্যাংকের যে প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলো কি, একটা জিনিস বৈশিষ্ট্য থেকে চেনা যায়, এটা একটু জানার চেষ্টা করো, জেনে ক্লাসে ঠিক আছে? ওকে, জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, সবাই ভালো থাকো, হ্যাঁ।